ধরুন একটা দুনিয়া যেখানে আপনি যদি সঠিক জিন নিয়ে জন্ম না নেন তাহলে আপনাকে রাস্তার আবর্জনায় ফেলে দেওয়া হবে। আর এই দুনিয়ায় একজন পঙ্গু ছেলের জন্ম হয়েছিল, যে ছেলেটিকে ফেলে দেওয়া হয়েছিল ঠিক আবর্জনার মতো রাস্তায় ছুঁড়ে। কিন্তু শেষে সেই ছেলেটাই পুরো সিস্টেমকে হেলিয়ে দেয়। তো আজকে এক্সপ্লেন করতে চলেছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি থ্রিলার টুইস্টে ভরপুর এসিফাই মুভির নাম অল্টার্ড। গল্প শুরু হয় আজ থেকে ৬৫ বছর আগে, যখন পৃথিবীতে একটা ভয়াবহ পারমাণবিক যুদ্ধ লেগে যায়। আর সেই রাতেই পৃথিবীর সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা আর যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পুরো পৃথিবী একটা গভীর অন্ধকারে ডুবে যায়। মানুষ একেবারে দিশেহারা হয়ে পড়ে। কিন্তু ঠিক সেই ভয়াবহ বিপর্যয়ের মধ্যেই প্রকৃতির কোল থেকে একটা আশার আলো জ্বলে ওঠে। অ্যামাজনের গহীন জঙ্গলে লিয়াম স্মিথ নামের একজন উদ্ভিদ বিজ্ঞানী এবং জিন তত্ত্ববিদ একটি অসাধারণ গাছ খুঁজে পান। গাছটার নাম দেওয়া হয় জেনোসিস ট্রি। এই গাছের ফুলে এত পরিমাণ শক্তি সঞ্চিত থাকে যে সেই শক্তি দিয়ে পুরো শহরের বিদ্যুৎ চালনা সম্ভব। তখন থেকে মানুষ এই জেনোসিস ফুলকে কাজে লাগিয়ে নতুন করে পৃথিবী গড়তে শুরু করে। সরকার সমস্ত জেনোসিস গাছ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সারা পৃথিবীতে জেনোসিস ইনস্টিটিউট তৈরি করে সেগুলো পাহারা দেওয়া শুরু করে। কিন্তু সমস্যা একটা থেকেই যায়। সেই পারমাণবিক যুদ্ধের কারণে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল, তার ফলে যুদ্ধ পরবর্তী সময়ে জন্ম নেওয়া প্রায় ৯০% শিশু ভয়াবহ জিনগত সমস্যা নিয়ে পৃথিবীতে আসতে শুরু করে। তখন বিজ্ঞানীরা বুদ্ধি করে জেনোসিস ফুলের ভিতর থেকে একটি পদার্থ মানুষের ডিএনএর মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এরপর থেকে প্রতিটি শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময়ই কোনো না কোনো বিশেষ ক্ষমতা নিয়ে জন্মাতে শুরু করে। কেউ অনেক দূরের আওয়াজ শুনতে পায়, কেউ আবার অনেক দূরের জিনিস দেখতে পায়, আবার কেউ বাতাসের থেকেও বেশি জোরে দৌড়াতে পারে। এই বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষগুলোকে বলা হয় জেনেটিক্স। আর এই নতুন পৃথিবীতে তারাই সমাজের শীর্ষে বসবাস করে, রাজার মতো জীবনযাপন করে। কিন্তু বাকি 10% মানুষের শরীর এই জেনোসিস ফুলের ভিতরে থাকা সেই শক্তি অর্থাৎ সেই পদার্থ গ্রহণ করতে পারেনি। তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এতটাই দুর্বল ছিল যে জিনগত পরিবর্তন তাদের উপর কোনো কাজ করেনি। এই মানুষগুলোকে বলা হয় স্পেশালস। নামটা শুনতে ভালো লাগলেও তাদের জীবনে আসলে কিছুই বিশেষ ছিল না। তারা একদম সাধারণ মানুষ, কোনো বাড়তি ক্ষমতা নেই, কোনো সুযোগ সুবিধা পায় না সমাজ থেকে। এই কারণেই এই নতুন দুনিয়ায় তারা সমাজের একদম নিচু তলার মানুষ। তাদের দেওয়া হয় ঝাড়ু দেওয়ার কাজ, টয়লেট পরিষ্কার করার কাজ। তারা শহরের বাইরে একটা আলাদা এলাকায় বাস করে, যেটাকে বলা হয় স্পেশাল ডিস্ট্রিক্ট, যেখানে জেনেটিক্সরা সহজে পা রাখে না, কারণ এইসব মানুষদের তারা ঘৃণা করে। এমনকি অনেক জেনেটিক্স স্পেশালদের মানুষ বলেই মনে করে না। এবার আমাদের দেখানো হয় শহরের মাঝখানে থাকা বিশাল একটি বিল্ডিংকে, যেই বিল্ডিংটি জেনোসিস ইনস্টিটিউট নামে পরিচিত। সেখানে স্কুলের বাচ্চারা ক্লাস ট্রিপে এসেছে। গাইড তাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখাচ্ছে। সেই দলের মধ্যে ক্লোই নামের একটা 12 বছরের মেয়েও আছে, স্টুডেন্ট সেজে। আর সেই সময় ওই ইনস্টিটিউটের ভেতরে পরিষ্কার কর্মীর ছদ্মবেশে ঢুকে পড়েছে লিওন। লিওনের পায়ের নিচের অংশ কাজ করে না, সে হুইল চেয়ারে চলাফেরা করে। লিওন আর ক্লোই আসলে ভাই বোনের মতো একটি বাসায় থাকে। তারা একসাথে থাকে, একসাথে কাজ করে। আজকে তারা এখানে পরিষ্কার করতে আসেনি, এসেছে একটা বিশেষ কাজে। সবার নজর অন্যদিকে থাকার সুযোগে লিওন একটি বিশেষ ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে বন্ধ দরজা খুলে ফেলে এবং নিষিদ্ধ প্রাইভেট এলাকায় ঢুকে পড়ে। সে তার ডিভাইসে ম্যাপ চেক করে দেখে দুজন গার্ড কাছেই পাহারায় দাঁড়িয়ে আছে। তখন সে একটি ছোট যান্ত্রিক ইঁদুর ছেড়ে দেয়। গার্ড দুজন অদ্ভুত শব্দ শুনে ছুটে আসে, ইঁদুরটাকে ধরতে গিয়ে একটু এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই সেই যান্ত্রিক ইঁদুরের ভেতর থেকে ঘুম পড়ানো গ্যাস বের হয় এবং দুজন গার্ডই মাটিতে লুটিয়ে পড়ে। লিওন তাদের কাছ থেকে চাবি নিয়ে দ্রুত ভেন্টিলেশন সিস্টেমে গিয়ে ঘুম পড়ানো গ্যাসের ট্যাঙ্ক সংযুক্ত করে দেয়। পাইপের ভেতর দিয়ে সেই গ্যাস ছড়িয়ে পড়ে ল্যাবের বিজ্ঞানীদের ঘুম পড়িয়ে দেয়। লিওন মাস্ক পরে ল্যাবের দরজার সামনে যায়, কিন্তু কোড ভুলে যায়। সে ক্লোইকে কল করে, সঠিক কোড আনতে বলে। ওদিকে মূল লবিতে ক্লোই কিছু ছেলেকে স্পেশালদের নিয়ে কথা বলতে শোনে। একজন ছেলে বলছে যে এই স্পেশালরা এই দুনিয়ায় কেন বেঁচে আছে, এদের তো কুকুরের মতো করে মেরে ফেলা উচিত। এই কথা শুনে ক্লোই অনেক বেশি রেগে যায়, কারণ স্পেশালদের মধ্যে ক্লোইও একজন। আর তখন ক্লোইয়ের সঙ্গে সেই সব ছেলেদের ঝগড়া লেগে যায়। হট্টগোল শুনে একজন গার্ড ছুটে আসে। ক্লোই তখন গার্ডকে সবকিছু জানায়। গার্ড তার দিকে মনোযোগ দেওয়ার সময় ক্লোই অত্যন্ত দক্ষতার সাথে গার্ডের পকেট থেকে নোটবুক সরিয়ে নেয়। সেই নোটবুকে সঠিক কোড পেয়ে সে সেই কোড লিওনকে পাঠিয়ে দেয়। কোড পেয়ে লিওন দ্রুত ল্যাবে ঢুকে পড়ে। ল্যাবে ঢুকে লিওন পকেট থেকে তার মায়ের পুরনো একটি ঘড়ি বের করে। ঘড়ির গায়ে লেখা আছে, আমরা সবাই এক, আমরা সবাই সমান। এই কথাটা পড়ে সে মনে মনে সাহস সঞ্চয় করে। এরপর সে একটি মেশিন খোলে আর ভিতরে দেখতে পায় আসল জেনেসিস ট্রি। সে শক্ত একটা যন্ত্র দিয়ে কাছের দিকে আঘাত করতে শুরু করে, কিন্তু যেই মুহূর্তে সে ফুল ছিঁড়তে যায়, গাছটা হঠাৎ অসংখ্য কাঁটা ছুঁড়ে দেয় এবং একসাথেই সেই ইনস্টিটিউটের অ্যালার্ম বাজতে শুরু করে। তারপরেও লিওন সাহস করে একটা ফুল ছিঁড়ে নীল ক্যাপসুলে ভরে নেয়। ঘোষণা আসে যে ইনস্টিটিউট এখন লকডাউনে যাচ্ছে,
সবাইকে দ্রুত বাইরে বেরিয়ে যেতে হবে। ক্লোই লিওনের জন্য অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু গার্ডরা তাকে বাকি ছাত্রছাত্রীদের সাথে বাহিরে পাঠিয়ে দেয়। সৌভাগ্যক্রমে লিওনও সময় মতো বেরিয়ে আসতে পারে। বাহিরে আসার পর লিওন ইচ্ছে করে ক্লোইকে ধাক্কা মারে যাতে তার টেডি বিয়ারটি নিচে পড়ে যায়। টেডি ফেরত দেওয়ার আগে সে দ্রুত ক্যাপসুলটা টেডির ভেতরে লুকিয়ে দেয়। গার্ডরা যখন লিওনের পকেট তল্লাশি করে তখন শুধু একটা পুরনো ঘড়ি পায়। একজন গার্ড ঘড়ির লেখা নিয়ে ঠাট্টা করে আর লিওনকে গালাগালি দিতে থাকে। ভবনের বাইরে একজন লোক খুব মনোযোগ দিয়ে সবাইকে পরীক্ষা করছিল, কিন্তু সে স্বপ্নেও ভাবেনি যে এই একটা টেডি বিয়ারের ভেতরে বহুমূল্য ফুল লুকানো থাকতে পারে। ইনস্টিটিউট থেকে বের হওয়ার পর লিওন আর ক্লোই রাস্তার বড় স্ক্রিনে একটা খবর দেখতে থাকে। ফ্রাঙ্ক নামের একজন রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছে। সে বলছে যে জন্মের আগেই কেন, জন্মের পরেও তো মানুষের মধ্যে জিনগত পরিবর্তন আনা সম্ভব, এবং এটা করার জন্য সে বিভিন্ন ধরনের রিসার্চ করছে। তারপর পর্দায় আসে মীরা নামে একটি মেয়ে, একজন বিখ্যাত গায়িকা। সে ঘোষণা করে যে সে স্পেশালদের এলাকায় বিনামূল্যে কনসার্ট করতে আসবে যাতে সবাই এক হয়ে বাঁচতে পারে। ক্লোই এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু লিওন তাকে থামায়। সে বলে, রাজনীতিবিদ আর তারকারা শুধু নাটক করতে জানে, আমাদের মতো মানুষের জন্য তাদের কোনো সত্যিকারের ভালোবাসা নেই। রাস্তায় তারা তাদের মতো একজন গরিব স্পেশাল মানুষকে দেখতে পায়, যাকে একটি খাবারের দোকান থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হচ্ছে। একটু দূরে একজন পরিষ্কার কর্মী দেওয়াল থেকে কিছু একটা মুছে ফেলছে। কাছে গিয়ে দেখা যায় দেয়ালে লেখা ছিল জেনেটিক্সের মৃত্যু হোক। মানে সবাই যে জেনেটিক্সদের নিয়ে খুশি তা নয়, শহরের কিছু মানুষ জেনেটিক্সদের নিয়ে মনে মনে ভীষণ রেগে আছে। এদিকে মীরার ম্যানেজার তাকে বলছে যে স্পেশাল ডিস্ট্রিক্ট খুবই বিপজ্জনক, সেখানে কোনো প্রোগ্রাম বাতিল করে দেওয়া হোক, কিন্তু মীরা রাজি হয় না। সে বলে যে স্পেশালরাও মানুষ, তাদেরও আমাদের মতো জীবন আছে, তাই তাদের সঙ্গে বেঁচে থাকতে হবে আমাদের। আমি তাদের মধ্যে ঐক্য তৈরি করতে চাই, আমাকে ওইসব মানুষের কাছে যেতেই হবে। অন্যদিকে লিওন আর ক্লোই যখন তাদের মহল্লায় ফিরে তখন সেই গেটে থাকা গার্ডরা তাদের পরিচয়পত্র চেক করে। বাড়িতে গিয়ে ক্লোই টিভিতে আবার ফ্রাঙ্কের সাক্ষাৎকার দেখছিল। এবার ফ্রাঙ্ক বলছে যে সে এমন একটা ওষুধ তৈরি করতে চলেছে যার সাহায্যে স্পেশালরাও জিনগত সুবিধা পাবে, তারাও বাকিদের মতো সমাজের সঙ্গে মিশে থাকতে পারবে। ক্লোই এটা শুনে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু লিওন ঠান্ডা গলায় বলে এটা সবই মিথ্যা কথা। তারা দুজন চলে আসে তাদের ছোট্ট একটি কারখানায়। ক্লোই সেখানে নানা ধরনের গাছপালা লালন পালন করে আর লিওন তার যন্ত্রপাতি নিয়ে কাজ করে। লিওন জেনেসিস ফুল থেকে শক্তির অংশ বের করে সেই শক্তি কাজে লাগিয়ে বিকলাঙ্গ মানুষদের জন্য বিশেষ ধরনের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে যাতে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই কাজ থেকে যা আয় হয় তা দিয়েই তাদের দৈনন্দিন জীবন চলে। একদিন লিওন যখন কাজ শেষ করছে তখন হঠাৎ তার ফোনে একটা ফোন আসে, যেখানে একজন কাস্টমার তাকে ফোন করে বলে যে জেনেটিক ডিস্ট্রিক্ট থেকে একজন লোক বলছি আমি, আমার একটা বিশেষ সমস্যা হয়েছে, এখনই আমার সাহায্য দরকার। ক্লোই বলে দেয় যে তারা বাহিরে কোনো কাজে যাবে না। তখন সেই কাস্টমার বলে যে এই কাজের জন্য লোকটা তাকে 3 গুণ মূল্য দিতে রাজি আছে। লিওন তখন সেই লোকের কথায় রাজি হয়ে যায়। ক্লোই ভয় পেয়ে যায়, কারণ জেনেটিক ডিস্ট্রিক্টে স্পেশালদের অনুমতি ছাড়া ঢোকা সম্পূর্ণ বেআইনি। ক্লোই তখন লিওনকে বারণ করে। লিওন তখন ক্লোইকে বলে যে সে স্পেশাল ডিস্ট্রিক্টের সব পথ চেনে, কোথায় গার্ড আছে কোথায় নেই সব তার জানা, কেউ বুঝতেই পারবে না যে তারা কখন স্পেশাল ডিস্ট্রিক্টের ভিতরে পৌঁছে যাবে। লিওন পুরনো বেড়া, দেওয়ালের ফাঁক আর একটা পুরনো ভূগর্ভস্থ সুড়ঙ্গের পথ ধরে দুজনে জেনেটিক ডিস্ট্রিক্টে পৌঁছে যায়। সেখানে একটা রেস্তোরাঁয় পৌঁছে রান্নাঘরের পেছনের দরজা দিয়ে তারা ভেতরে ঢুকে পড়ে। যে লোকটা ফোন করেছিল সে একজন রাঁধুনি, তার কাছে একটা যান্ত্রিক শুট আছে যেটা তাকে হাঁটতে সাহায্য করে। লিওন দক্ষ হাতে শুটটি মেরামত করতে শুরু করে, কিন্তু হঠাৎ সামনের দরজা ভেঙে একদল মুখোশধারী গুন্ডা ঢুকে পড়ে। এরা হলো অ্যান্টি জেনেটিক্স। তারা রেস্তোরাঁর বিদ্যুৎ কেটে দেয়। লিওন দ্রুত শুটের কাজ শেষ করে। এদিকে সেই রেস্তোরাঁর রাঁধুনি বলে যে সে বাহির থেকে দেখে আসছে যে বাহিরে কি হয়েছে, কিন্তু গুন্ডারা ততক্ষণে রেস্তোরাঁ ভাঙচুর শুরু করেছে এবং ভেতরে যাদের পেয়েছে তাদের মারতে শুরু করেছে। মিনিটের মধ্যে অনেক টেবিল উল্টে পড়ে, অনেকে মাটিতে লুটিয়ে পড়ে। গুন্ডাদের বস দেওয়ালে তাদের বার্তা লিখতে শুরু করে। এরই মধ্যে সেই রাঁধুনি কোনো রকমের রান্নাঘরে ফিরে আসে, শরীরে রক্ত। শেষ নিঃশ্বাসে সে ক্লোই আর লিওনকে বাহিরের অবস্থা জানিয়ে দেয় এবং তারপর সে মারা যায়। এখন ক্লোই আর লিওনকে যে কোনোভাবে এখান থেকে পালাতে হবে। পেছনের দরজায় তালা। ক্লোই আর লিওন ভয় থরথর করছে। লিওন তখন ক্লোইকে বলে যে তুমি আমাকে ওই রাঁধুনির যান্ত্রিক সুটটা পড়তে সাহায্য করো। ক্লোই তাকে সাহায্য করে সুটটি পরায়। কিছুক্ষণ পর দুজন গুন্ডা রান্নাঘরে ঢোকে। তারা মাটিতে পড়ে থাকা সেই রাঁধুনিকে দেখতে পায়, কিন্তু ক্লোই আর লিওন লুকিয়ে থাকায় তাদের দেখতে পায় না। গুন্ডারা দেওয়ালে কিছু লিখতে লিখতে নিজেদের মধ্যে কথা বলছে যে আগামীকাল তাদের একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে আর পরশুদিন বড় একটা কাজ রয়েছে। একজন গুন্ডা তখন তার এক পরিকল্পনার কথা জানাতে চাইলে তাদের বস তার গলায় ছুরি দেখিয়ে বলে
যে আমার আগে থেকে যে পরিকল্পনা করা রয়েছে সেই পরিকল্পনাই ফাইনাল, আর কোনো পরিবর্তন হবে না। আর তখনই তাদের কাছ থেকে একটা কাগজ মাটিতে পড়ে যায়। ক্লোই সেই কাগজটা খুব সাবধানে তুলে নিজের কাছে রেখে দেয়। অন্যদিকে পুলিশ ঢুকে পড়ে। পুলিশের আওয়াজ শুনে গুন্ডারা দ্রুত সেখান থেকে সরে পড়ে। এরপর হঠাৎ লিওনের পরনের স্যুট নিজে নিজে সক্রিয় হয়ে ওঠে। স্যুট তাকে জোর করে সোজা দাঁড় করিয়ে দেয় এবং ওই গুন্ডাদের মারার জন্য সেই স্যুট তাকে তাদের কাছে নিয়ে যেতে থাকে। দুজন গুন্ডা সেখানে ঢুকে পড়ে। লিওন রান্নাঘরের সমস্ত বাসন, গরম পানি ব্যবহার করে তাদের সাথে লড়াই করে। লড়াইয়ের মাঝে গুন্ডাদের বসের মুখের মুখোশ সরে যায় এবং তার মুখ দেখা যায়। লিওন তাকে চিনতে পারে। গুন্ডারা মিলে লিওনকে কাউন্টারের উপর চেপে ধরে। তখন ক্লোই ঝাঁপ দিয়ে লিওনকে বাঁচাতে আসে। লিওন গুন্ডাদের উপর একটি পাউডারের মতো পদার্থ ছুঁড়ে মারে আর তারপর শুটের শক্তিতে লিওন দরজা ভেঙে দেয় এবং দুজনে বাহিরে বের হয়ে পালিয়ে যেতে থাকে। এদিকে লিওন যখন গুন্ডাদের সাথে মারপিট করছিল তখন তার সেই শুটের বিভিন্ন জায়গা ভেঙে যায় আর সেই ভেঙে যাওয়া শুট নিয়েই সে অনেক কষ্ট করে চলতে থাকে। ক্লোই তাকে সামলে একটা গলিতে নিয়ে যায়। পুলিশের গাড়ি কাছ দিয়ে চলে গেলেও তাদের দেখতে পায় না। পরদিন সকালে সংবাদ মাধ্যমে পুরো ঘটনা নিয়ে মাতামাতি শুরু করে দেয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ক্লোই আর লিওনের ছবি ধরা পড়ে। মিডিয়া বলতে শুরু করে এরাও হয়তো গুন্ডাদের সদস্য। পুলিশের কাছে তাদের সব তথ্য চলে যায়। স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন হিউজ ক্যামেরার সামনে এসে বলে যে স্পেশাল ডিস্ট্রিক্ট অপরাধীদের আঁকড়া হয়ে গেছে, শীঘ্রই তারা রেড করবে। লিওন ক্যামেরা হিউজের মুখ দেখে চমকে যায়। এই তো সেই লোকটা, যে লোকটা সেদিন রান্নাঘরে লিওনের সঙ্গে মারপিট করার সময় মুখের মুখোশ সরে গিয়েছিল। এই লোকটাই সেই গুন্ডাদের নেতা। ক্লোই সেই কুড়িয়ে পাওয়া কাগজটা খোলে। দেখা যায় এটা মিরার কনসার্টের একটা বিজ্ঞাপন, যার ভেতরে একটা ছোট্ট মানচিত্র আঁকা আছে। দুজনে বুঝতে পারে গুন্ডারা মিরার কনসার্টে হামলা চালাবে এবং সেই হামলার দায় স্পেশালদের ঘাড়ে চাপাবে। লিওন ভয় পেয়ে দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করে। তারা শহর ছেড়ে চলে যায় বলে মনস্থির করে, কিন্তু ক্লোই বলে আমাদের মানুষগুলোকে বাঁচাতে হবে। শুধু আমরাই জানি হামলা কোথায় হবে। অনেক নিরীহ মানুষ মরবে সেখানে, আমরা কি করে এটা হতে দেব? লিওন নিজেকে তুচ্ছ করে বলে একজন পঙ্গু মানুষ আর 12 বছরের একটা মেয়ে কিভাবে তাদের সঙ্গে লড়াই করবে? এই কথা শুনে ক্লোই কাঁদতে শুরু করে এবং সে রাগ করে লিওনকে বলে তুমি নিজেই একটা কাপুরুষ। এই বলে সে চলে যায়। লিওন চাইলেও তাকে থামাতে পারে না। অন্যদিকে লিওন বসে বসে তার অতীতের কথা ভাবতে থাকে। যখন লিওনের বয়স কম ছিল তখন সেই তরুণ লিওন একদিন তার বাবার অফিসে ঢুকে পড়েছিল নিজের ফাইল দেখতে। সেখানেই সে জানতে পারে যে সে একজন স্পেশাল, কিন্তু তার বাবা যখন জানতে পারে তার ছেলে স্পেশাল, সে তখন তাকে সেখানেই আটকে রাখে। এই স্মৃতি আর তার মায়ের ঘড়ির লেখা পড়ে লিওন সিদ্ধান্ত নেয় না, কিছু একটা করতে হবে। কিছু সময় পর ক্লোই ফিরে এসে দেখে লিওন শুটটা মেরামত করছে। সে লিওনকে শুট পরতে সাহায্য করে। লিওন হাত পা নাড়িয়ে পরীক্ষা করে বলে সে হিউজকে ধরে তার অপরাধ স্বীকার করাবে। লিওন বিভিন্ন পুরনো জিনিসপত্র থেকে নিজের জন্য অস্ত্র তৈরি করে। ক্লোই শুটের ভিতরে কিছু বিশেষ তার দেখতে পায় আর তখনই সে একটি রাসায়নিক তৈরি করে ফেলে যা ওই শুটের ভিতরে লুকানো সমস্ত অস্ত্র সক্রিয় করে তুলবে। ওদিকে মীরার কনসার্ট শুরু হয়ে যায় স্পেশাল ডিস্ট্রিক্টে। মানুষের ঢল এসেছে। ভিড় সামলাতে নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছে। কনসার্ট শেষে মীরা গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন হঠাৎ গার্ডের উপরে কারা আক্রমণ করে এবং একটা ট্রাকে করে হিউজের গুন্ডা দল এসে পড়ে। হিউজ মীরাকে ধমক দিয়ে বলে চুপ করে আমাদের সাথে চল, নয়তো তোর জীবন নিয়ে নেব। ঠিক সেই মুহূর্তে শুট পরা মুখোশধারী লিওন উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে নামে এবং সরাসরি আক্রমণ শুরু করে। কিন্তু ক্লোয়ের তৈরি রাসায়নিক শুটের সাথে বিক্রিয়া করায় শুটে হঠাৎ গাছপালা গজাতে শুরু করে। এটা দেখে গুন্ডারা হাসতে শুরু করে, কিন্তু লিওন সেই গাছপালাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে। একজন গ্যাসে পড়ে যায় আর একজন লতায় জড়িয়ে পড়ে। ক্লোই একটা চুরি করা গাড়ি নিয়ে মীরাকে ডাক দেয়। অন্যদিকে লিওন হিউজ আর তার বাহিনীর সাথে লড়তে থাকে। শুরুতে বেশ ভালোই লড়ছিল, কিন্তু পুরা দল মিলে তাকে মাটিতে ফেলে দেয়। তখন ক্লোই গাড়ি দিয়ে একজনকে ধাক্কা মারে। সুযোগ পেয়ে লিওন গাড়িতে উঠে পড়ে। এদিকে মীরা কিছুই বুঝতে পারছিল না। ক্লোই দ্রুত গাড়ি চালিয়ে সবাইকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়িতে ফিরে দরজা বন্ধ করা হয়। বাইরের রাস্তায় গুন্ডারা তাদের খুঁজছে। টিভিতে সাংবাদিকরা বলছে মীরাকে অপহরণের চেষ্টা হয়েছিল, কিন্তু এক অজানা হিরো তাকে বাঁচিয়েছে। মীরা দেখে লিওন আহত হয়েছে। সে দ্রুত লিওনের ক্ষতস্থানে পট্টি বাঁধে এবং জানায় যে সে আগে ডাক্তার হতে চেয়েছিল। ক্লোই লিওনের একটা মজার আঁকাবাঁকা ছবি এঁকে দেয় ফুলওয়ালা নায়ক বলে। লিওনের পছন্দ না হলেও মীরা হেসে বলে খুব সুন্দর হয়েছে। লিওন তখন মীরাকে হিউজের আসল পরিচয়ের কথা বলে। মীরা বলে যে সে দ্রুত বাড়ি ফিরতে চায়, কারণ পরদিন ফ্রাঙ্কের সাথে একটা অনুষ্ঠান আছে তার ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে। লিওন বুঝতে পারে অ্যান্টিজেনেটিক্সদের পরবর্তী লক্ষ্য হবে ফ্রাঙ্ক। কাল মীরার উপরে হামলা হয়েছে, তাহলে পরশু ফ্রাঙ্কের উপর হামলা হবেই। মীরা পুলিশকে সব জানাতে চায়, কিন্তু লিওন বলে হিউজ নিজেই পুলিশ কমান্ডার, পুলিশে গিয়ে কোনো লাভ নেই। তারা তিনজন মিলে পরদিনের পরিকল্পনা ঠিক করে। পরদিন মীরা আর লিওন ফ্যামিলি প্ল্যানিং সেন্টারে যায়, যেন নতুন বিবাহিত দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনা করতে এসেছে। মীরা লিওনকে দেখিয়ে ডাক্তারকে মিথ্যে কথা বলে। সে বলে যে লিওন তার স্বামী। এরপর তারা ভিতরে প্রবেশ করতে থাকে। এর মাঝেই লিওন খুব চালাকি করে একটি চাবি নিজের হাতে সরিয়ে নেয়। এরপর সে বুদ্ধি করে সবাইকে বলে যে মীরা একজন ভালো গায়িকা, সে এখন সবার সামনে গান গাইতে চায়, তাই
তারা সবাই একটি ঘরের মধ্যে গিয়ে জড়ো হয়। লিওন নিজের কাজে লেগে পড়ে, কিন্তু ঠিক তখনই অ্যান্টি জেনেটিক্সের লোকজন আসে এবং লিওন লবিতে তাদের সামনে ধরা পড়ে যায়। গুন্ডারা একসাথে তার উপরে হামলা চালায়। লিওন গ্যাস বোমা ছুড়ে তাদের উপরে, তাদের মুখোশ গলে যায়। শুরুতে লিওন খুব ভালোভাবে লড়ছিল, কিন্তু গুন্ডারা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা তাকে ঘিরে ফেলে এবং মাটিতে ফেলে দেয়। হিউজ তার মুখোশ খুলে ফেলে, লিওনের মুখে বারবার ঘুষি মারতে থাকে। ঠিক তখন হঠাৎ ফ্রাঙ্কের নিরাপত্তা কর্মীরা এসে যায় এবং গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। মীরা জানায় যে সে আগে থেকেই ফ্রাঙ্ককে সবকিছু জানিয়ে রেখেছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে গুন্ডারা সংখ্যায় অনেক বেশি হবে আর লিওন একা তাদের সঙ্গে লড়তে পারবে না। লিওন জিজ্ঞাসা করে কেন গার্ডরা গুন্ডাদের পেছনে গেল না, কেন গুন্ডাদের ধরে তারা মারল না। তখন ফ্রাঙ্ক লিওনকে বলে যে তুমি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিলে। আর ঠিক তখনই ফ্রাঙ্ক লিওনের পরিচয় দেয় সে আসলে লিওনের বাবা। ক্লোই এটা শুনে হতভম্ব হয়ে যায়, কারণ ক্লোইকে কখনো লিওন বলেনি যে তার বাবা আছে। লিওন কোনো সময় ক্লোয়ের কাছে তার বাবার পরিচয় দেয়নি। লিওন যখন থেকে জানতে পেরেছে যে সে একজন স্পেশাল, তখন থেকেই সে তার বাসা ছেড়ে স্পেশাল ডিস্ট্রিক্টে এসে বড় হয়েছে। লিওন সবসময় বলেছে যে তার বাবা মারা গেছে, কিন্তু ক্লোই যখন জানতে পারে যে তার বাবা বেঁচে আছে, তখন সে রাগে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সাংবাদিকরাও সেখানে ঢুকে পড়ে। ফ্রাঙ্ক তাদের সামনে বলে যে তার ছেলেই প্রমাণ করে যে জেনেটিক্স আর স্পেশালদের মধ্যে তফাৎ ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং সে তার সঙ্গে এটাও ঘোষণা করে যে শহরের বাইরে একটি জায়গায় সে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করেছে এবং সেখানেই সে স্পেশালদের ট্রিটমেন্ট করবে, যার ফলে স্পেশাল ডিস্ট্রিক্টের সমস্ত মানুষ ধীরে ধীরে জেনেটিক্সদের মতো হয়ে উঠবে। এক সপ্তাহ পর বাস এসে স্পেশাল ডিস্ট্রিক্টের সামনে দাঁড়ায়, সবাইকে শহরের বাইরে একটা মেডিকেল ক্যাম্পে নিয়ে যেতে শুরু করে। বলা হয় চিকিৎসার পর তারা জেনেটিক্সদের মতো হয়ে যাবে এবং সবাই তারা একসাথে থাকবে। মেডিকেল সেন্টারে লিওন ক্লোয়ের খোঁজ করে। ফ্রাঙ্ক তখন লিওনকে বলে যে তারা ক্লোইকে কোথাও খুঁজে পায়নি। এরপর ফ্রাঙ্ক লিওনকে বলে যে সে লিওনের চিকিৎসা করতে চায়। লিওন তখন তাকে বলে যে তুমি তো মাকেও চিকিৎসা করতে গিয়েছিলে, কিন্তু চিকিৎসা করতে গিয়ে তো তাকে মেরে ফেলেছিলে, সেটা কি তোমার মনে আছে? ফ্রাঙ্ক তখন লিওনের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সে ভুল করেছিল। ফ্রাঙ্ক লিওনকে জানায় যে লিওনের মা একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে ভয় এতদিন লিওনকে দিতে পারেনি। এরপর ফ্রাঙ্ক ধীরে ধীরে লিওনের হাতে সেই চিঠিটি দেয়। লিওন চিঠিটি খোলে, সেখানে লেখা ছিল তার মায়ের কিছু কথা, যেগুলো দেখে লিওনের চোখে পানি চলে আসে। মীরা তখন তার কাছে আসে এবং তাকে বাইরে নিয়ে যায় তার মন ভালো করার জন্য। বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ ক্লোইকে দেখতে পায় তারা। লিওন তার কাছে মাপ চায়। ক্লোইও বেশিক্ষণ লিওনের উপরে রাগ করে থাকতে পারে না, কারণ সে তাকে নিজের আপন ভাই মনে করে। তারপর লিওন বলে সে মনে করে ফ্রাঙ্কই আসলে এই সব হামলার পরিকল্পনা করিয়েছে, যাতে সেই স্পেশাল মানুষগুলোকে তার ক্যাম্পে নিয়ে আসতে পারে, কিন্তু তাকে ধরতে হলে প্রমাণ লাগবে। ক্লোয়ের মাথায় তখন একটা বুদ্ধি আসে। ওদিকে ডাক্তাররা স্পেশালদের চিকিৎসা চালাচ্ছে, ল্যাবের ভেতরেই লুকিয়ে আছে ক্লোই। সে একটি আড়ালে থেকে সবকিছু রেকর্ড করছে। হিউজ আর ফ্রাঙ্ক একসাথে কথা বলছিল। তাদের কথাবার্তা থেকে সব পরিষ্কার হয়ে যায় যে এই দুজন সব পরিকল্পনা করেছে। আরো ভয়ঙ্কর বিষয় জানা যায়, ফ্রাঙ্ক আসলে স্পেশালদের চিকিৎসা করছে না, সে এদের শরীর থেকে বিশেষ জিন বের করে জেনেটিক্সদের মধ্যে প্রবেশ করাতে চায়, যাতে জেনেটিক্সরা আরো শক্তিশালী হয়ে ওঠে এবং তারা সারা জীবন নবযৌবন লাভ করে থাকে। স্পেশালদের সে নিছক কাঁচা মাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তাদের বাঁচা মরায় ফ্রাঙ্কের কোনো কিছুই যায় আসে না। ক্লোই টেন্টে ফিরে সবাইকে রেকর্ডিং শোনায়। মীরা কাঁদতে কাঁদতে সবার কাছ থেকে মাপ চায়, কারণ সে জানতোই না আসলে কি হচ্ছে। লিওন তখন সবার সামনে তার মায়ের একটা কথা বলে যে আমরা সবাই সমান, আমাদের মধ্যে কোনো কমতি নেই, আমরাও মানুষ। এই কথা বলতে বলতে সে স্পেশালদের লড়াইয়ের জন্য উৎসাহ দিতে থাকে এবং তাদের বলে যে যে কোনো সময় তাদের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। পরদিন ফ্রাঙ্ক কয়েকজন নার্সকে নিয়ে লিওনের কামারায় আসে চিকিৎসা দিতে, কিন্তু লিওন চাদরে নিজের স্যুট পরে প্রস্তুত ছিল। সে ঝাঁপিয়ে উঠে বাবাকে ধরে ফেলে আর নার্সদের কাছ থেকে সিরিঞ্জ কেড়ে নেয়। ফ্রাঙ্ক বলে আমি যা করছি তা তোমার ভালোর জন্যই করছি। লিওন তখন বলে যে আমি তোমার সব প্ল্যান জেনে গেছি, তুমি একটা দানব ছাড়া আর কিছুই নয়। এরপর লিওন ফ্রাঙ্ককে একটি কামারায় আটকে দেয়। ক্লোয়ের কাছ থেকে কিছু বিস্ফোরক নিয়ে সে বাহিরে বেরিয়ে আসে। অন্যদিকে একজন গার্ড ততক্ষণে অ্যালার্ম বাটন চিপে দেয়। ওদিকে ক্লোই ক্যামেরা কম্পিউটারে যুক্ত করে পুরো রেকর্ডিং পুলিশে পাঠানোর চেষ্টা করছে। অন্যদিকে টেন্টের এলাকায় হিউজ তার দল নিয়ে এসে গেছে। লিওন আর স্পেশালরা তাদের ঘিরে ফেলেছে। বিশাল লড়াই শুরু হয়ে যায়। স্পেশালদের কাছে কোনো অত্যাধুনিক যন্ত্র ছিল না, তাদের কাছে ছিল কিছু লোহার পাইপ, কিছু সাধারণ জিনিসপত্র, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় লড়াই সমানে সমানে চলছিল। লিওনের স্যুট তাকে একসাথে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে সাহায্য করছিল, কিন্তু হিউজ আরো বাহিনী ডেকে আনে। অস্ত্রশস্ত্র নিয়ে আরো লোক আসে। অনেক স্পেশাল মার খেয়ে পড়ে যাচ্ছিল। লিওন হিউজের সাথে একা লড়ছিল।
কিন্তু হিউজ তাকে মাটিতে ফেলে দেয়। ওদিকে হিউজের কিছু লোকজন একসাথে মীরার গলা চেপে ধরে, কিন্তু একজন স্পেশাল সেখানে এসে সেই লোককে কাবু করে মীরাকে বাঁচায়। আর তারপরে কম্পিউটারে অবশেষে পুরো ফুটেজ আপলোড করে দেয় এবং ক্লোই দ্রুত পুলিশকে জানায়। ওদিকে অন্যদিকে লিওন তার প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। হিউজ পেছন থেকে তাকে আঘাত করতে রয়েছে। টেবিল আর কন্ট্রোল প্যানেলের মাঝেই তাতে লড়াই চলতে থাকে। লিওন জেনেসিস ট্রেনের মেশিন খুলে দেয় এবং একটি ভারী জিনিস ছুঁড়ে মারে সেই কাচের উপরে। কাজ ভেঙে যায়। এটা দেখে হিউজ আরো ক্ষিপ্ত হয়ে যায়। সে লিওনকে ধরে আরো মারতে থাকে। এরপর হিউজ সিদ্ধান্ত নেয় যে সে লিওনকে পুরো জানে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে লিওন হাত বাড়িয়ে ওই জেনেসিস ট্রি থেকে একটি ফুল ছিঁড়ে নেয়, কারণ সে জানতো যে ওই গাছের ফুল ছিঁড়লে ওই গাছ থেকে কিছু অত্যাধুনিক কাঁটা বেরিয়ে আসে, যে কাঁটাগুলি হিউজের মুখে বিঁধে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখন পুলিশ এসে পড়ে এবং ফ্রাঙ্কের সব লোককে গ্রেপ্তার করে। তাদের কাছে প্রচুর প্রমাণ পাওয়া যায়। ক্লোই আর মীরা দৌড়ে লিওনের কাছে আসে। এবার লিওন নিজেই এগিয়ে মীরাকে চুম্বন করে। এক সপ্তাহ পর সব সংবাদ মাধ্যম ফ্রাঙ্কের সেই পরিকল্পনা সবার সামনে ফাঁস করে দেয়। অন্যদিকে ফ্রাঙ্ক অনেক দূরে পালিয়ে যায়। সরকার জেনোসিস আর স্পেশালদের আলাদা আলাদা শহরে থাকার নিয়ম বাতিল করে দেয় এবং ঘোষণা করা হয় যে এখন থেকে সব মানুষই একই জায়গায় থাকবে এবং সব মানুষই সমান। এর সঙ্গে সঙ্গে এটাও বলা হয় যে এখন থেকে সবাই যে কোনো জায়গায় যেতে পারবে, কোনো বাধা নেই। লিওন আর ক্লোয়ের জীবনে স্বাধীনতা এসেছে। এদিকে মীরার গলায় অনেক চোট লেগেছে, তাই সে আগের মতো আর গান গাইতে পারে না, কিন্তু লিওনের সঙ্গে সে এখন অনেক সুখে আছে। আর এখানেই গল্প শেষ হয়ে যায়। আর গল্পের শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে এখনো ফ্রাঙ্ক দূর থেকে তার ছেলেকে নজরে রাখছে। সে পালিয়ে আছে ঠিকই, কিন্তু সে এখনো নজরে রাখছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব শীঘ্রই আসছে নতুন আরেকটি মুভি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন। টাটা।